মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা চতুর্নবতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম অর্জুন গুরু দ্রোণকে নিয়ে চললেন বনের সেই জায়গায় যেখানে একলব্য এক মনে স্বরমক্ষণ করে যাচ্ছেন লক্ষ্যের দিকে। দ্রোণ একেবারে আশ্চর্য হয়ে দেখলেন তাঁর শিক্ষা ছাড়াই শুধু নিজের অধ্যবসায়ে এই ছেলেটি কতদূর এগিয়েছেন। নিজের একটু লজ্জা হলো, অহংকারেও আঘাত লাগলো একটু। একলব্য সরক্ষেপণ করতে করতে একসময় দ্রোণাচার্যকে দেখতে পেলেন। দেখা মাত্রই ধনুষ্যণ নামিয়ে রেখে মাটিতে মাথা ঠেকিয়ে গুরুর চরণ স্পর্শ করলেন একলব্য। তারপর পাদ্য অর্ঘ্য দিয়ে যথাবিধি দ্রোণ গুরুর পূজা সমাপন করে হাত জোর করে দাঁড়ালেন একলব্য। বললেন, আমি আপনার শিষ্য, আদেশ করুন গুরুদেব। গুরুদেবের মনে তখন অর্জুনের প্রতি পক্ষপাত কাজ করছে। অতএব আত্মলব্ধ আত্মশিক্ষিত এই বিদ্যাকে তিনি যে কোনো অজুহাতে দমিয়ে দিতে চাইলেন এক অদ্ভুত আচরণে। দ্রোণ বললেন, তুমি যখন নিজেকে আমার শিষ্য বলে ভাবছ তাহলে তো আমাকে গুরু হিসাবে একটা বেতন দেওয়া উচিত। দ্রোণাচার্য শিষ্যের জন্য কিছুই করেননি। গুরুবিদ্যার একটি পাঠও তিনি একলব্যকে শেখাননি। অথচ একলব্য শুধু তাকে মনে মনে গুরু বলে মেনেছেন বলেই আজকে বেতন চাইছেন। এই বিপরীত ব্যবহারের অর্থ একলব্য খুব ভালো বুঝতে পারলেন না। উল্টে তিনি বরং খুশি হলেন এই ভেবে যে তাঁর অধ্যবসায় এবং পরিশ্রমে খুশি হয়ে তাঁকে শিষ্য বলে বুঝি স্বীকার করে নিচ্ছেন আজকে। দেরিতে হলেও না হওয়ার চেয়ে এই শিষ্যত্বের সংজ্ঞাও তার ভালো লাগবে। এটা তো সত্যি কথাই যে মহান গুরুর শিষ্য সংজ্ঞার মধ্যেও গৌরব আছে, ঠিক যেমন মহান শিষ্যের গুরু সংজ্ঞার মধ্যে আছে একই গৌরব। আজকে দ্রোণাচার্যের শিষ্য গৌরব লাভ করে একলব্য রীতিমতো খুশি হয়ে বললেন, আজ্ঞা করুন গুরুদেব, কী বা আমি দিতে পারি আপনাকে? এই পার্থিব জগতে এমন কিছুই নেই যা আপনাকে আমার অধেয় হতে পারে। আপনি আজ্ঞা করুন। শিষ্যের প্রতিজ্ঞা বাক্য শোনার সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য বললেন, তবে তোমার ওই দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠীটিই চাই আমার। দ্রোণের আদেশটি ছিল আকাশ ভেঙে পড়ার মতো। যে ব্যক্তি শ্রেষ্ঠ ধনুর্ধর হতে চলেছে, যার কাছে স্বরমক্ষণের প্রধান সাধন বৃদ্ধাঙ্গুষ্ঠটি যে কতটা প্রয়োজন ধনুর্বিদ মাত্রই তা জানবেন। বিশেষত স্বরমক্ষণের শীঘ্রতা, যা একলব্যের শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সেই শীঘ্রতা সম্পন্ন হয় দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুষ্ঠের সুচারু প্রয়োগেই। আর সেই অঙ্গুলিটাই দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসাবে চাইছেন। এই চাওয়ার মধ্যে যে ইচ্ছাকৃত অন্যায় আছে একলব্য তা জানেন, কিন্তু জানা সত্ত্বেও নিজের প্রতিজ্ঞা এবং সত্য রক্ষা থেকে মুহূর্তের জন্য তিনি বিচলিত হলেন না। সে হাসি মুখটি তাঁর অবিচল রইল। মনের মধ্যে দেখা দিল না এতটুকু পঙ্কিল ভাব। গুরু বলেছেন, অতএব এতটুকুও ন্যায় অন্যায় বিচার না করে একলব্য তাঁর ডান হাতের বুড়ো আঙুলটি কেটে দ্রোণের হাতে দিয়ে দিলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। একলব্য তো নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যের হাতে দিয়ে দিলেন। তো এই ঘটনায় কি প্রমাণ? এই নিদারুণ ঘটনার সাক্ষী দিয়ে মহাভারতের কবি কি বোঝাতে চাইলেন? নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, সভ্যতা এবং সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক পরিবর্তন ঘটে গেলেও মানুষের মূল চরিত্র পাল্টায় না। আজকের দিনেও এরকম ঘটনা যে কত দেখা যায়। বুদ্ধি আছে, বৈষয়িক শ্রেষ্ঠতা আছে, অথচ একলব্যের মতো গুরুর সঙ্গে সেঁটে থাকলো না বলে জায়গা মতো তার নির্বাচন হলো না, অথবা জায়গা মতো তাকে হেনস্থা করে তার রূপক বৃদ্ধাঙ্গুষ্ঠটি কেটে নিয়ে অন্যজনকে বহাল করা হলো। এরকম ঘটনা আমরা হামেশাই দেখেছি। অতএব এসব হয়, এসব হতো। অর্জুনের ক্ষেত্রে বরং কম হয়েছে, কারণ তিনিও কম মেধাবী নন। অতি মেধাবী বলেই তাঁর প্রতি পূর্বাহ্নেই দ্রোণাচার্যের পক্ষপাত ঘটে গেছে। এই পক্ষপাতের সরসতা থেকে দ্রোণ নিজেকে মুক্ত করতে পারেননি। নিষাদী একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ কর্তৃত হবার সঙ্গে সঙ্গে তাঁর বাণ মোক্ষণে আর সেই শক্তি, সেই তীব্রতা এবং সেই শীঘ্রতা থাকলো না যা তাঁর আগে ছিল। অর্জুন খুব খুশি হলেন। এই মানুষটিকে আমরা অতটা দোষ দিই না যতটা দিই আচার্য দ্রোণকে। দ্রোণ অর্জুনকে বলতেই পারতেন যে আমি তো বাছাইকে অস্ত্র শিক্ষা দিইনি, তবু যদি সে এই বিদ্যা শিখে থাকে তবে সে দোষ আমার নয়।
এবং শ্রেষ্ঠত্বের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে। কিন্তু দ্রোণ একথা বলেননি। বললে হয়তো অর্জুন মানতেন, কারণ তিনি অর্জুন। অবশ্য দ্রোণাচার্য শুধু অর্জুনের জন্য একলব্যকে শাস্তি দিয়েছেন কিনা তাতে আমাদের সামান্য একটু সন্দেহ আছে। অর্জুনের প্রতি পক্ষপাত তো তার ছিলই, কিন্তু সেই সঙ্গে তার অহংকারে কি একটু আঘাত লাগেনি? তার কি একবারও মনে হয়নি যাকে আমি শিষ্য বলে স্বীকারই করলাম না, সে আমার সাহায্য ছাড়াই এমন এক ধনুর্ধরে পরিণত হলো যে আমার হাতে গড়া শ্রেষ্ঠতম অর্জুনের চেয়েও বেশি? আমাদের মনে হয় অর্জুনের প্রতি পক্ষপাতের সঙ্গে সঙ্গে তাঁর এই সাহংকৃত মনস্তত্ত্ব কাজ করে থাকবে। অতি বড় গুরু হলেও তার উদারতার অভাব থাকতেই পারে এবং তার ইগোতেও লাগতে পারে। এমন ব্যাপার এখনো আছে, আগেও ছিল। মনুষ্য চরিত্রের এই চিরন্তন বৈশিষ্ট্যটি দেখানোর জন্যই মহাভারতের কবিকে একলব্যের কাহিনী লিখতে হয়েছে। অর্জুনের প্রতি পক্ষপাত দেখানোর সঙ্গে সঙ্গেই তিনি জানাতে চেয়েছেন, ব্রাহ্মণ নয়, রাজপুত্র নয়, এমন অন্তজ গোষ্ঠীর মধ্যে সেই মেধা লুকিয়ে থাকতে পারে, যে মেধা তথাকথিত উচ্চবর্ণকে পীড়ন করে, লজ্জিত করে। কিন্তু বর্ণবিচারের চেয়েও এখানে বড় হয়ে উঠেছে পক্ষপাত, যে পক্ষপাত মহান গুরুদেবকে চিরকাল কলঙ্কিত করেছে এবং এখনো তা করে। হয়তো এটাকেই বলা যায় পেনাল্টি অফ গ্রেটনেস। একজন প্রফেশনাল ব্যক্তির মতোই খুশি হলেন অর্জুন। তিনি শ্রেষ্ঠ থাকতে চান, অতএব একলব্যের অঙ্গুষ্ঠ ছেদনে অর্জুন খুশি হলেন। দ্রোণাচার্য অর্জুনকে কথা দিয়েছিলেন, আমি তোমাকেই সবচেয়ে বড় ধনুর্ধর বানাবো। অতএব এমন সাংঘাতিক একটি অন্যায় করেও তিনি তাঁর বাক্যে স্থিত রইলেন। নির্জন বনের প্রান্তে সেই ছেলেটি আবারও নূতন উদ্যমে তার স্বরমক্ষণ শুরু করল। সে ভাবল, বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়াই সে তার পূর্ব পারদর্শিতা লাভ করবে। সেই শনশন আওয়াজ আবার উঠল বনের মধ্যে, কিন্তু অনেক অনেক ব্যবধান এসে গেছে। যে শীঘ্রতায় পূর্বে তার স্বরমক্ষণ ঘটছিল, সেই শীঘ্রতা আর যে সম্ভব নয়, সে কথা একলব্যও বুঝলেন, দ্রোণও বুঝলেন, অর্জুনও বুঝলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার পঞ্চনবতী পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।